নমস্কার, আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিয়েটিভ কালচারাল কমিউনিটির দ্বিতীয় নিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে চলছে কবিপক্ষ এবং এই কবিপক্ষে আমরা প্রথম দিন অর্থাৎ 25শে বৈশাখ কবিগুরুকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেখানে নাচ, আবৃত্তি, গান ইত্যাদি নানান রকমের উপাচারে সজ্জিত একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিয়েছিলাম। আজকে আমরা আসছি একটু ভিন্ন রকমের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আমরা শুনবো আমাদের এই বিশিষ্ট ব্যক্তি যিনি বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে একটা যুগান্তকারী নাম হিসেবে আজও আমাদের মধ্যে উচ্চারিত হচ্ছেন এবং তার নাম আজ গোটা বিশ্বে আলোড়িত হচ্ছে, চর্চিত হচ্ছে। তার সৃষ্টিকে নিয়ে গোটা বিশ্বে নানান রকমের গবেষণা চলছে। সেই কবিগুরু রবীন্দ্রনাথের জীবন এবং তার সাহিত্য সাধনা নিয়ে একটি ঘরোয়া আড্ডার মেজাজে আলোচনা চক্রে আমরা সম্মিলিত হয়েছি। আপনারা সবাই জানেন যে বিশ্বত্রাস, এই করোনার দাপটে সকলেই গৃহবন্দী। খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আমরা অনলাইনে প্রত্যেককে কানেক্ট করে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটাকে উপহার দেবার চেষ্টা করছি। আসুন আমরা শুরু করি আমাদের আজকের এই আলোচনা চক্র। যে আলোচনা চক্রে আমরা আপনাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি যারা রয়েছেন। তাদের মধ্যে সর্বশ্রী ডক্টর রিপন সরকার মহাশয় আমাদের মধ্যে রয়েছেন, বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মাননীয় অধ্যাপক রয়েছেন আমাদের মধ্যে, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতের মাননীয়া শিল্পী শ্রীমতী, হাত জোর করে ফেলেছেন ইতিমধ্যেই, শ্রীমতী শ্যামা সেন মহাশয়া রয়েছেন আমাদের মধ্যে, বাংলা বিভাগের বালুরঘাট মহাবিদ্যালয়ে অধ্যয়নরতা স্নাতকোত্তর বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শ্রীমতী মামনি সরকার। মামনিও রেডি। আমরা একটু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ডক্টর দীপক বর্মন মহাশয়ের সঙ্গে টেকনিক্যাল কারণে যোগাযোগটা করে উঠতে পারছি না। আমাদের পরবর্তী প্রচেষ্টায়, অর্থাৎ এই অনুষ্ঠান চলতে চলতে আমাদের প্রচেষ্টা জারি থাকছে, একটা সময় হয়তো তাকে আমরা আমাদের মধ্যে পেয়ে যাব। আসুন আমরা শুরু করি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভাবগম্ভীর অনুষ্ঠান, যার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জীবনের অনেক কথা, অনেক আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো অতটা জানেন না বা জানলেও ভুলে গেছেন, সেগুলোকে আমরা আরেকবার ঝালিয়ে নেওয়ার প্রয়াস গ্রহণ করেছি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, সেই নির্বাসিতা প্রাণলক্ষ্মীকে আজকে আবার আমরা প্রাণবন্ত করে তুলবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছি তাতে সবাইকে স্বাগত। আসুন আমরা শুনবো এবারে এই করোনার আবহে যখন গোটা বিশ্বের স্বাভাবিক জনস্রোত, জনজীবন ছন্দ পতনের শিকার হয়েছে, ঠিক সেই সময়ে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি মৃত্যুর মুখোমুখি, আমাদের চোখের সামনে অগণিত লাশ একটার পর একটা চলে যাচ্ছে, ঠিক সেই সময়ে আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী রয়েছেন। সঙ্গীতের মধ্য দিয়ে আমরা চাইছি আজকের অনুষ্ঠানকে একটু সুরারোপিত ভঙ্গিতে এর শুরুয়াতটা করা, অর্থাৎ প্রারম্ভিক যে সূচনা সেটি করবার। অনেকদিন আগেই বিশ্বকবি আমাদের এই ভয় থেকে উত্তরণের জন্য নবজীবন প্রাপ্তির একটা গান লিখেছিলেন, যথারীতি তাতে সুরারোপ করে সেটি গীত হয়েছে দেশে বিদেশে। আমি শ্যামাদিকে বলবো যে সেই ধরনের কোনো একটা গান যদি আমাদের উপহার দেন, প্রথমে অন্তত দু চার কলি, তাহলে আমরা যারা দূরে দূরে আছি তারা সুরে সুরে কাছাকাছি আসতে পারি। শ্যামাদি শুনতে পাচ্ছেন? তাহলে একটু ব্রহ্মসঙ্গীত শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি দিব্যি। আমরা চাইছি যে এই ভয়, অর্থাৎ সবসময় আমাদের মনের মধ্যে যে ভয় রয়েছে সেই ভয়টাকে জয় করে আমরা নূতন জীবন প্রাপ্তির জন্য সেরকমই একটি গান ব্রহ্মসঙ্গীত গাইছি। বেশ দিদি, তুমি শুরু করো।
ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। হে বিনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে জড়তা হতে নবীন জীবনে নূতন জন্ম দাও। হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। হে বাহ, সুন্দর। আমরা ধন্যবাদ জানাচ্ছি অনলাইনে ঘরে থেকে সম্মানীয়া শ্যামাদেবী আমাদের শোনালেন যে নূতন জীবন, অর্থাৎ যে জীবনের প্রত্যাশায় আমরা রয়েছি, ভয় থেকে আমরা সেই ভয়কে জয় করে নূতন জীবনের দিকে যাবার প্রয়াস গ্রহণ করেছি। ডক্টর সরকারের কাছে আমি আসবো এবারে। ডক্টর সরকার, আমাদের আজকের এই ভার্চুয়াল যুগে যেখানে অত্যাধুনিক প্রত্যেকটি ছেলেমেয়ের হাতেই মোবাইল নামক যন্ত্রটি শোভিত হচ্ছে, আমরা ডেস্কটপ রয়েছে, ল্যাপটপ রয়েছে, এরকম নানান রকমের ডিজিটাল যন্ত্রাণুর সঙ্গে যেখানে আমরা রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে শেক্সপিয়ার বা যে কোনো রকমের সাহিত্য স্রষ্টাকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, সেই সময়ে এই রকম পরিস্থিতিতে আজকে কতজন মানুষ আদৌ রবীন্দ্রনাথকে পাঠ করছেন, রবীন্দ্রনাথ কার কার কাছে পৌঁছচ্ছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, অন্তত সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে, এই ব্যাপারে আপনি যদি আমাদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করেন, আমরা অজ্ঞাত অনেকটা জিনিস জেনে নিতে পারবো। স্যার প্লিজ। ডক্টর সরকার শুনতে পাচ্ছেন? ধন্যবাদ বিভাস দা। হ্যাঁ, ধন্যবাদ বিভাস দা। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনি যে প্রস্তুতি করলেন এটা মোটামুটি আলোচিত হয় বিভিন্ন জায়গায়। এটা নিয়ে দুরকম মতই আছে। যদি অন্তর্জাল একটু খোঁজেন তাহলেই এই বিষয়টা নিয়ে একটা আলগা জনপ্রিয় মত পেয়ে যাবেন। সেটা হচ্ছে না হন্না। এই না হন্নার পক্ষে লেখা এবং সাক্ষাৎকার অন্তর্জালে খুবই সহজলভ্য। হ্যাঁ, আমি একটু অন্যভাবে কিছু বলবেন? না, বলবো না, আমি শুনছি। আমি অবশ্য একটু অন্যভাবে বিষয়টা দেখতে চাই। সেটা হলো যে সামগ্রিকভাবে বই পড়াটাই যদি কমে যায়, যেটা আমরা আকছার শুনে থাকি, বিশেষত বই মেলার আগে পিছে এই চর্চাটা হয় যে বই পড়ার চর্চাটাই কমে গেছে। তা যদি হয় তাহলে রবীন্দ্রনাথ পড়ার চর্চাটাও কমে গেছে। স্বাভাবিকভাবে বই পড়ার রবীন্দ্রনাথ হন বা হ্যাঁ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, যেভাবেই হোক, মোট কথা প্রিন্টেড আকারে যে বই, সেই বইটা আমাদের কাছে আজকে অতটা আকর্ষণ করছে না বলে এটা আমার মনে হচ্ছে। এবার আপনি যেহেতু বাংলা বিভাগের অধ্যাপক, আমার কাছে বিষয়টা ওইভাবে নয়। আমার প্রসঙ্গটা আমি যেভাবে সেটা হলো যে একদিকে যেমন ঠিক যে বই পড়ার চলটা একটু কমেছে বলে মনে হয়, কিন্তু তাহলেও রবীন্দ্রনাথ পড়ার যে ঝোঁকটা, সেটা অন্তত পক্ষে একাডেমিক ক্ষেত্রে কিন্তু কমেনি। আমরা মফস্বল অঞ্চলে, কিন্তু মফস্বল অঞ্চলের যে স্কুল কলেজগুলি রয়েছে সেখানে দেখেছি যে ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথ পড়ার দিকে একটা ঝোঁক, একটা আগ্রহ তৈরি হয়ে যায়। সেই তৈরি করার পেছনে হয়তো কেন নিশ্চিতভাবেই
শিক্ষকদের একটা প্রভাব থাকতে পারে, যে কোনো স্তরের শিক্ষকই হোক, অথবা তাদের এলাকায় রবীন্দ্র চর্চার একটা আবহ বংশ পরম্পরায়, প্রজন্ম পরম্পরায় আছে, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রনাথকে পড়ার একটা আগ্রহ সঞ্চার করে দেওয়া সম্ভব, এটা আমার মনে হয়েছে। এরপরে সাধারণ পাঠকের কাছে যে রবীন্দ্রনাথ পড়বার চলটা একটু কমে এসেছে, তার তো একটা কারণ আপনি বললেনই, যে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলি এসছে সহজলভ্য হয়ে যাচ্ছে, একটা ভিন্ন মত দেওয়ার আছে। হ্যাঁ বিভাস দা। হ্যাঁ স্যার, এবার আমি যেটা বলতে চাইছিলাম, আপনি যেটা বললেন যে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে আজও রবীন্দ্রনাথের প্রতি আকর্ষণ এবং রবীন্দ্রনাথকে পড়বার ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার যে বইপত্রগুলো ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত থাকছে এবং এটা অব্যাহত আছে। আচ্ছা, এর পিছনে কতটা নিজস্ব আকর্ষণ, অর্থাৎ যে ছাত্রছাত্রীরা পড়ছে তারা পাশ করবার জন্য, শুধুমাত্র তাদের কেরিয়ারকে তৈরি করবার জন্য আকর্ষিত হচ্ছে, না সত্যি তারা রবীন্দ্রনাথের সাহিত্য প্রেমকে, রবীন্দ্রনাথের যে সৃষ্টি তার প্রতি আকর্ষিত হয়ে তারা পড়ছে? এই জায়গাটা একটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন আমাদের সামনে রয়েই যাচ্ছে। যে আজকে স্নাতকোত্তর শ্রেণী বলুন, বা ধরুন যারা সাম্মানিক বিষয় নিয়ে বাংলা বিভাগে ছাত্রছাত্রী রয়েছে। প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বিষয়টা হলো, দেখুন, প্রয়োজনে মানুষ শুরু করে, কিন্তু তারপর ভালো লাগাটা তৈরি হয়ে যায়। হয়তো পরীক্ষায় পাস করার একটা তাগিদ থেকে তারা শুরু করে, কিন্তু এমনিতে সাধারণ পাঠকের কাছে যে রবীন্দ্রনাথ পড়বার চলটা একটু কমে এসেছে, তার তো একটা কারণ আপনি বললেনই, যে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলি এসছে, কিন্তু সে বিষয়ে একটা ভিন্ন মত দেওয়ার আছে। প্রয়োজনে মানুষ শুরু করে, কিন্তু তারপর ভালো লাগাটা তৈরি হয়ে যায়। হয়তো পরীক্ষায় পাস করার একটা তাগিদ থেকে তারা শুরু করে, কিন্তু রবীন্দ্রনাথের আকর্ষণীয় শক্তি এমনই যে শেষ পর্যন্ত পরীক্ষায় পাস করার চাইতেও তাকে পড়ার আগ্রহটা বেশি হয়ে ওঠে। বিশেষত আমার যা মনে হয় সেটা হচ্ছে, রবীন্দ্রনাথের ছোট গল্প এদেরকে আকর্ষণ করে সবার আগে। ছোট গল্প দিয়ে যখন তারা শুরু করে, স্বাভাবিকভাবে উপন্যাসের দিকে ঝুঁকবে। এবার গল্প উপন্যাস করতে করতেই তারা কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথের আরো ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে থাকে, এইটা মনে হয়েছে। হ্যাঁ ডক্টর সরকার, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শহরাঞ্চলের যারা অন্তর্জাল ব্যবহার করছেন, আপনার কথায় ইন্টারনেটের মাধ্যমে তারা বিভিন্ন বই পিডিএফ আকারে পেয়ে যাচ্ছেন, বা ইচ্ছে মতন যেখানে খুশি বিচরণ করতে পারছেন, কিন্তু গ্রামাঞ্চলের মানুষ, গ্রামাঞ্চলের যারা ছেলে মেয়ে, তারাই সংখ্যায় বেশি, তাদের কাছে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা, মানে আমি বলতে চাইছি রবীন্দ্রনাথকে পাঠ করবার প্রবণতাটা আপনার মতে যেটা বেশি বললেন, প্রশ্নটা এইখানে যে তারা কতটা অন্তরের তাগিদে, ইচ্ছার উপরে নির্ভর করে সেই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছে, আর কতটা শুধুমাত্র পরীক্ষায় পাশ করবার জন্য, তার নিজস্ব কেরিয়ার গড়ে তুলবার জন্য, পরীক্ষাতে ভালো নম্বর পেয়ে পরবর্তী কালে কোনো সুযোগ সুবিধা পাবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ছেন। অর্থাৎ পড়ছেন বলবো না, আমি বলবো পড়তে বাধ্য হচ্ছেন। তো এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্লিজ? প্রয়োজন একেবারেই যদি না থাকে, তাহলে আগ্রহ কতটা জন্মাত্ম সেটা একটা মানে চিন্তার বিষয় বটেই। কিন্তু যেটা হয় সেটা হলো যে পাঠ্যসূচির মধ্যে থাকে খুব সামান্য, পাঠ্যসূচিতে তো বিপুল পরিমাণ বিষয় রাখা সম্ভব হয় না, কিন্তু যতটুকুই থাকুক, পরীক্ষায় পাশের রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা
পেয়ে যায় রাজপথ। পরীক্ষার পাশে ছোট জানালা দিয়ে তারা বিস্তৃত একটা প্রেক্ষাপট দেখতে পেয়ে যায়। হ্যাঁ, আমি আসবো এবারে একটু মামনির কাছে। মামনি, তুমি একজন ছাত্রী এবং রীতিমতো সমাজ সচেতন ছাত্রী। ঘটনাচক্রে তুমি বাস করছো সেটা শহরাঞ্চলেই, কিন্তু তোমার অনেক সহপাঠী রয়েছেন যারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বালুরঘাট মহাবিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে তোমার সঙ্গেই তারা অধ্যয়নরত বা অধ্যয়নরতা। তাহলে তোমার অভিজ্ঞতা এই ব্যাপারে কি বলছে? স্যার যেটা বললেন, অর্থাৎ গ্রামাঞ্চলে রবীন্দ্রনাথ এখনো সমানভাবেই পঠিত হচ্ছেন, পাঠ করছে সেখানকার মানুষ, বইয়ের আকারে যে লেখা সেই লেখা। তো আমি স্যারের প্রশ্নটা তো শুনলেই, উত্তরও শুনলে, যে তারা প্রথমে প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের তাগিদে তারা ঢুকছেন, পরবর্তীকালে তাদের মধ্যে ইন্টারেস্ট ডেভেলপ করছে এবং সেই ইন্টারেস্টের প্রেক্ষিতে, ইন্টারেস্টের উপরে ভিত্তি করে তারা পরবর্তীকালে রবীন্দ্রনাথের চর্চায় এবং রবীন্দ্রনাথকে পাঠ করবার আরো বেশি করে প্রয়াস গ্রহণ করছে। তুমি ছাত্রী হিসেবে তোমার এই ব্যাপারে কি মত, এবং তোমার যারা সহপাঠী আছে তাদের উপরে যে তোমার পর্যালোচনা, সেই পর্যালোচনার প্রেক্ষিতে তুমি একটু আলোচনা করো সামান্য। বাংলা ভাষা বলতে মূলত এখনো পর্যন্ত আমরা রবীন্দ্রনাথকেই চিনি। মানে রবীন্দ্রনাথের মনন, চিন্তন, তার যে প্রেম, মানে বাংলা ভাষার প্রতি প্রেম এবং তার লেখা, প্রত্যেকটা লেখা, তিনি যা কিছু লিখেছেন, তিনি তো প্রচন্ড জ্ঞানের ভান্ডার একটা। তো তিনি কি লেখেননি সেটাই আমরা এখনো পর্যন্ত খুঁজি, সবকিছুতেই তার গভীর পারদর্শিতা। তো এই রবীন্দ্রনাথকে পড়ে ওঠা এত সহজে তো সম্ভব না, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তো হ্যাঁ, প্রথমে স্যার যেটা বললেন যে প্রথমে ছোট গল্পের প্রতি তার মানে আমাদের আগ্রহ জন্মে। পাঠ্যপুস্তকে আমরা যেটা পড়ছি সেটা পড়ছি যখন, তখন সেটা যখন পড়ছি তখন ধীরে ধীরে অন্য কোনো গল্প বা কবিতা বা উপন্যাসের প্রতি আমাদের ঝোঁক বাড়ছে এবং ধীরে ধীরে আমরা উপন্যাসগুলো পড়ে ফেলার চেষ্টা করছি এবং সেই সঙ্গে ছোট গল্প। তারপর কাব্যের দিকটা একটু পরে আসে, কারণ কিংবা কবিতা সম্পূর্ণটা পড়ে ওঠা এখনো পর্যন্ত সম্ভব হয়নি আমার পক্ষে, কারণ তিনি প্রায় 52টার মতো, হ্যাঁ 52টার মতো কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে অসংখ্য কবিতা। এই কবিতাগুলো পড়ে ওঠা এত তাড়াতাড়ি সম্ভব না এবং বুঝে ওঠা সবার আগে। তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ তো সেই জন্যই হচ্ছে রবীন্দ্রনাথকে পড়তে গেলে অনেকটা জ্ঞানের দরকার এবং ধীরে ধীরে চেষ্টা করছি সেটা বুঝে ওঠার রবীন্দ্রনাথকে, সেটাই চেষ্টা করে আছে উপন্যাস, ছোট গল্প, কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে। শুনলাম ডক্টর রিপন সরকারের বক্তব্য, শুনলাম এই একই বিষয়ের উপরে। একজন ছাত্রী মামনি সরকার, তিনিও তার বক্তব্য রাখলেন। আমি যাব এবারে আমাদের এই অনুষ্ঠানের আরো একজন আলোচক, যিনি সঙ্গীত শিল্পকে বেছে নিয়েছেন এবং সেটা শুধুমাত্র রবীন্দ্রনাথ কেন্দ্রিক, অর্থাৎ রবীন্দ্র সঙ্গীতের মধ্যেই তার সুর সাধনা এবং তার সঙ্গীত চর্চাকে তিনি সীমাবদ্ধ রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ তার কাছে যেভাবে ধরা দিয়েছে, আমরা সেই বিষয়ে তার মতামতটা একটু জেনে নিতে চাইব। শ্যামাদি, আপনার কাছে আমি জানতে চাইব যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছোট গল্প লিখেছেন, তিনি প্রবন্ধ রচনা করেছেন, তিনি উপন্যাস লিখেছেন, সঙ্গীত রচনা করেছেন, সুর দিয়েছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, সর্বত্র সাহিত্যের সর্বক্ষেত্রে তিনি স্বচ্ছন্দ বিচরণ করেছেন। কিন্তু তৎসত্ত্বেও আমার মনে হয়েছে যে সঙ্গীত মানুষের কাছে যে আবেদনটা নিয়ে পৌঁছতে পারে, অন্যান্য মাধ্যমের সেই ক্ষমতাটা একটু হলেও কম। কাব্য কিছুটা পারে আবৃত্তির মধ্য দিয়ে আমরা জনগণের কাছে পৌঁছতে পারি, মানুষের কাছে, কিন্তু সঙ্গীত এমন কোনো মানুষ নেই যে গান ভালোবাসেন না। কাজেই রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্রনাথকে
অনেক বেশি করে পড়বার ক্ষেত্রে বা চর্চা করবার ক্ষেত্রে এগিয়ে রেখেছে বলে আমার মনে হয়েছে। তো আপনি যেহেতু রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করেই আপনার জীবন চর্চা, কাজে আপনার কাছে আমি জানতে চাইবো যে রবীন্দ্রনাথ আজও কতটা মানুষ আকর্ষিত হচ্ছেন রবীন্দ্রনাথের প্রতি সঙ্গীতের দিক থেকে দেখলে। আপনি দয়া করে এই ব্যাপারে একটু আলোকপাত করুন। আসলে রবীন্দ্রসঙ্গীত, যেটা আমার কাছে মনে হয়েছে, রবীন্দ্রসঙ্গীতের যে কথা, যে ভাব, এটাই তো আমাদেরকে আকৃষ্ট করে। বাণী, তার যে বাণীগুলো ভীষণভাবে আকৃষ্ট করে এবং প্রত্যেকটা গান মনে হয় আলাদা আলাদা করে আমাদের কাছে নিজেদের অনেক প্রশ্নের উত্তর এনে দেয়। প্রতিটা গানের মধ্যেই আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাই। জীবনের অনেক চলা রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েই খুঁজে পাই। এই ভালো লাগার জায়গা থেকেই আমি তো ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথকে এভাবেই ভালোবাসি। রবীন্দ্রনাথের গানটাকে এখানেই আমাকে আকর্ষণ করে আর কি, রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, এবারে আমরা একটু আসবো শ্যামাদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ রবীন্দ্রসঙ্গীত কি করে রবীন্দ্রনাথকে আজকের দিনও তার মৃত্যুর প্রায় ৮০ বছর পরেও প্রাসঙ্গিকতা বজায় রাখতে সাহায্য করেছে, সেই ব্যাপারে তিনি আলোকপাত করলেন তার দৃষ্টিভঙ্গিতে। আমরা আসব নারীকে কেন্দ্র করে, অর্থাৎ নারী তুমি অর্ধেক আকাশ আমরা বলে থাকি, কিংবা নারী জাতির যদি শিক্ষা এবং অন্যান্য উন্নতি না হয় তাহলে সমাজের যে সামগ্রিক উন্নয়নের চিত্র, সেই চিত্রটি কিন্তু ব্যাহত হবে এবং সেই জয়যাত্রা নিঃসন্দেহে ধাক্কা খাবে একটা জায়গায়। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর নারীকে কেন্দ্র করে তার যে চিন্তা, তার যে ভাবনা, তার যে আদর্শ তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দেবার প্রয়াস গ্রহণ করেছিলেন আজ থেকে অত বছর আগেও। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের মধ্যে রয়েছেন মামনি সরকার, যিনি ছাত্রী একজন স্নাতকোত্তর বিভাগে। কাজেই মামনি, তোমার কাছে আমি জানতে চাইবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় বর্তমান যুগের নারীরা আজকের এই সমাজে যেভাবে তারা জীবনযাপন করছে তাদের উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব কতটুকু পড়ছে, কিংবা তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই ভাবনাটা আজকের যুগে কতখানি তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পেরেছে। অর্থাৎ বর্তমান যুগে নারী রবীন্দ্রনাথের কল্পনায় এবং ভাবনায় যে নারীর আদর্শ চিন্তা বা চেতনা, সেই চেতনার সঙ্গে কতটা মেলবন্ধন ঘটাচ্ছে, এই ব্যাপারে তুমি আমাকে ছোট্ট করে আমাদের একটু আলোকপাত করে বুঝিয়ে দেবার চেষ্টা করো, তোমার ছাত্রী সুলভ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে। নারী মুক্তি আন্দোলন শুরু হয়েছিল 19 শতকে এবং সেটি 20 শতকে পার হয়ে 21 শতকে এসেও আমরা দেখছি যে এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে এবং নারীরা এখনো পুরোপুরি সুরক্ষিত নয়। এখনো আমরা বেরোতে পারছি না ঠিক মতো বাড়ি থেকে এবং দেখতে পাচ্ছি যে পণপ্রথা এখনো পর্যন্ত চলছে। অবমুন্থন অনেকটা ত্যাগ হয়েছে মুসলিম সমাজের মধ্যে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রথাটা এখনো আছে, রয়ে গেছে এবং আমাদের যতই আইন করে যা কিছু হোক না কেন, আমাদের মন মানসিকতার যদি পরিবর্তন না ঘটে তাহলে আমরা আইন করে কিছুই করতে পারবো না। তো একটা লাইন যদি আমরা তুলে ধরি, নারীকে আপন ভাবো জয় পরিবারে কেন নাচিবে অধিকার সে বিধাতা। তো রবীন্দ্রনাথ বলে গেছেন সেই সময় এই অবলা সেই সময় বলে গিয়েছেন যে এরকম একটা কথা, সেই সময়ও ছিল পণপ্রথা, এখনো পণপ্রথা রয়েছে এবং আমার মনে হয় এর জন্য দায়ী আমাদের শিক্ষাটা। আমরা যদি মতো শিক্ষা দিতে পারি তাহলে এই পণপ্রথার মতো একটা ঘৃণ্য প্রথা এতদিনে বিনষ্ট হতো, বা আমরা যদি নিজেদের বুদ্ধ শিক্ষিত করতে পারতাম, আমাদের মন মানসিকতা উদার করতে পারতাম, তাহলে এরকম একটা নারীকে পণ্য বস্তু হিসেবে এতদিনও গ্রাহ্য করা হতো। এই 21 শতকে দাঁড়িয়েও আমরা এখনো দেখতে পাচ্ছি যে খবরের কাগজে দেখতে পাই যে নারীদের নির্যাতন, বধূ নির্যাতন এবং তাদের পুড়িয়ে মারা হচ্ছে বা বিভিন্ন ভাবে মেরে ফেলা হচ্ছে। এটা তো এই মৃত্যুপর টাকা তো আমাদের দেশ না, সেটাই।
সেটা আমরাও তো আমরা যদি না দিই তাহলে ওরা নিতে পারবে না, এবং এর জন্য অনেক আইন বেরিয়েও গেছে। কিন্তু আমরা তবুও মেয়েকে সুরক্ষিত রাখার জন্য কিংবা মেয়ের ভালো একটা সুপাত্র দান করার জন্য পণটা বাবা মারা দিয়ে দিচ্ছে। একটা খুবই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি বিবেহ অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি ধীর বলগা পাশে দুর্জয় আশ্বাসে। রবীন্দ্রনাথ কিন্তু এই প্রশ্ন তুলে দিয়ে গেছেন, নারীকে আপন ভাগ্য জয় করবার পথ খুঁজে নিতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের আলোচনাটা বেশ জমে উঠেছে এবং একটু মনোগ্রাহী আলোচনার দিকে আমরা এগোচ্ছি এবং কেন্দ্রীভূত হচ্ছে ধীরে ধীরে একটা জায়গায় যাবার জন্য। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই আলোচনায় এবারে বিষয় থেকে একটু বিষয়ান্তরে যাবার চেষ্টা গ্রহণ করব। রবীন্দ্রনাথ তার কাব্যে বিভিন্ন জায়গায় বলেছেন, জীবন মৃত্যু পায়ে ভৃত্য চিত্ত ভাবনাহীন। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে দুঃখের মাঝেও অবিচল থেকে তার সৃষ্টিকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি তার জীবনে বারবার মৃত্যু তার দরজায় করাঘাত করেছে। তার উপস্থিতিতে, তার জীবদ্দশায় তার প্রিয় বৌঠান অমৃতলোকে যাত্রা করেছেন। তার স্ত্রী মৃণালিনী দেবী, তিনিও দেহত্যাগ করেছেন। তার পুত্র বিয়োগ হয়েছে, তার কন্যা বিয়োগ হয়েছে তার জীবদ্দশাতেই। এই যে বারবার একটা মানুষের কাছে মৃত্যুর কালো ছায়া এসে দাঁড়াচ্ছে, কিন্তু তার সামনে তিনি বিন্দুমাত্র অবদমিত না হয়ে নব নব সৃষ্টির মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। তো আমরা এই রকমের কিছু সঙ্গীত রচনা করেছেন তিনি, গীতাঞ্জলিতেও আছে, গীতিমাল্যে রয়েছে এবং অন্যান্য কাব্যগ্রন্থেও খুঁজলে হয়তো দু চারটে পাওয়া যাবে। আমরা সঙ্গীত শিল্পী শ্যামাদি রয়েছেন আমাদের মধ্যে। আমি শ্যামাদিকে অনুরোধ করব, শ্যামাদি তুমি যদি এই মৃত্যু কেন্দ্রিক, অর্থাৎ রবীন্দ্রনাথকে মৃত্যু চেতনা কতটা তাড়িত করেছে সেই রকমের কোনো গান আমাদের উপহার দাও আজকের অনুষ্ঠানে, অন্তত সামান্য হলেও একটা বিভাগ, স্থায়ী বা অন্তরা। শ্যামাদি শুনতে পাচ্ছ? হ্যাঁ শ্যামাদি, আমি তোমাকে অনুরোধ করছি, এই ধরনের মৃত্যু চেতনা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে কতটা, রবীন্দ্রনাথকে কতটা এই কাজের সঙ্গে সম্পৃক্ত রেখে নতুন নতুন সৃষ্টির উন্মাদনা জাগিয়েছে তার ভেতরে। সঙ্গীত কেন্দ্রিক, তুমি সঙ্গীত শিল্পীর, সঙ্গীতের মধ্য দিয়ে তোমাকে আমি সেই অভিজ্ঞতাটা ব্যক্ত করবার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ প্লিজ, হ্যাঁ শুরু করো। আমি গীতাঞ্জলি না, আমি গীতিমাল্যে যে একটি গান আছে, আমি সেই গান, সেখান থেকে একটি গান গাইছি, দু এক কলি গাইছি। ঠিক আছে, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে তো? গানটি 1320 সালে ফাল্গুনে রচনা করেছিলেন তিনি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে
প্রাণ স্তব্ধ, প্রাণ রুদ্ধ। ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ছড়ে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? এ বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, যদি না বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লোহিত তব বাণী। তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সেই জীবনের জয়গান গাইতে শিখিয়েছেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ। আমরা তাকে নিয়ে সেই বিরাট মহাসমুদ্রের মতো একটা মানুষ, তাকে নিয়ে 1 ঘন্টায় 4 জন আলোচককে গোটাটা কভার করা সারা জীবনেও সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করব যে বিভিন্ন স্তরের 4 জনকে আমরা রেখেছি। সঙ্গীত শিল্পী, ছাত্রী, 2 জন শিক্ষক রয়েছেন যারা বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে অধ্যাপনায় রত রয়েছেন। আমরা তার মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে রবীন্দ্রনাথকে আংশিকভাবে ধরবার একটা প্রয়াস নিয়েছি। সেই প্রয়াসে আমাদের এই দ্বিতীয় অর্ধে সৌভাগ্যের বিষয়, আমরা উত্তরবঙ্গ এই এলাকার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় ডক্টর দীপক বর্মন, বাংলা বিভাগের অধ্যাপক, তাকে আমরা পেয়ে গেছি। দ্বিতীয় অর্ধে তিনি আমাদের সঙ্গে যোগদান করেছেন। তো আমি প্রথমেই দীপক বাবুর কাছেই যাব। দীপক বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে প্রথমেই যে স্যার, আপনি হয়তো আমাদের আগের অংশগুলো কি দেখতে পেয়েছেন কি? মানে যোগাযোগ তো হয়নি, কিন্তু তাহলে কন্টিনিউশনটা রাখা একটু কঠিন হবে। আমি একটু বলে দিই প্রথমেই, সেটা হচ্ছে রিপন বাবুর সঙ্গে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা বর্তমান যুগে নিয়ে আলোচনা হয়েছে, নারী সমাজকে কেন্দ্র করে নারীর ভাবনা মামনির সঙ্গে আমরা শেয়ার করেছি। শ্যামাদির কাছে আমরা শুনেছি নানান জীবন সমৃদ্ধ, অভিজ্ঞতা সমৃদ্ধ বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত রবীন্দ্রনাথের 2-1টি গানের কলি। এইসব নিয়ে আমাদের আলোচনাটা প্রথমার্ধে আমরা সীমাবদ্ধ রেখেছিলাম। আমরা চাইবো স্যার, এই মুহূর্তে বিশেষ করে করোনার ত্রাসে যখন আমাদের গোটা পৃথিবী আতঙ্কিত, গোটা বিশ্বে আজকে সবুজায়নের অভাব, আমরা প্রকৃতির ওপরে যে নির্মম অত্যাচার প্রতিনিয়তই করে চলেছি, আমরা নির্বিচারে বৃক্ষ ছেদন করছি, আমাদের নগরায়নের নামে আমরা অরণ্য নিধন করে চলেছি। রবীন্দ্রনাথ তার কথায় বলেছেন যে দাও ফিরে সে অরণ্য লও হে নগর, আজকে নয়, আজ থেকে বহুদিন আগে। তাই সেই যুগে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে কি চোখে দেখেছেন, প্রকৃতির এই বিশুদ্ধতা, প্রকৃতিকে তার স্বচ্ছন্দ গতিতে চলতে দেবার স্বাধীনতা, এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনা আমাদের বর্তমান যুগকে কিভাবে প্রভাবিত করতে পারে, কিভাবে আমাদের অনুপ্রাণিত করতে পারে, এই বিষয়টা আমার মনে হচ্ছে আপনার কাছে আমরা যদি জানতে পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনে আমাদের প্রকৃতি প্রেমিক হয়ে উঠে যতটা সম্ভব এই আধুনিক যুগে প্রকৃতিকে ভালো রাখবার চেষ্টা করতে পারি, ভবিষ্যতে যাতে আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারি। স্যার, অনুষ্ঠানের শুরুতে যারা দর্শকে রয়েছেন বা শ্রোতারা যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করি, এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা মাননীয় বিভাস দাস এবং বিপ্লব মিত্র, ক্রিয়েটিভ কালচারাল কমিউনিটি, তাদের সকলকে আমি অভিবাদন জ্ঞাপন করি। এটা ঘটনা যে আজকের এই অনুষ্ঠান আক্ষরিক অর্থে রবীন্দ্রনাথের সেই পঞ্চভূতের কথা মনে করিয়ে দিচ্ছে, যেন পাঞ্চভৌতিক একটা সমাবেশ আর কি। তো সেই সূত্রে আমি সকলকে, আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে অভিবাদন জ্ঞাপন করি, এবং এবারে আমি আলোচনায় প্রবেশ করছি। প্রথমত, রবীন্দ্রনাথের যে প্রকৃতি ভাবনা বা আজকের দৃষ্টিভঙ্গিতে যে ইকো এথিক্যাল যে কনসেপ্ট, সেই আলোচনায় প্রবেশের শুরুতে আমি একটি আমেরিকার রেড ইন্ডিয়ানদের মধ্যে প্রচলিত একটি প্রবাদ দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই। প্রবাদটি হলো, when the last tree has been cut down, the last fish been cut, and the last stream poisoned, only then we will realize we cannot eat money. আমরা এখন অর্থ সর্বস্ব, কেবলমাত্র অর্থের দিকে আমরা ছুটছি, কিন্তু যদি প্রকৃতি না থাকে, যদি নদী না থাকে, পাহাড় না থাকে, জল না থাকে, আমার চারপাশের যদি প্রকৃতি না থাকে, তাহলে তো মানুষ থাকবে না। তো রবীন্দ্রনাথ কিন্তু, আমরা রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে পেয়েছিলাম, রবীন্দ্রনাথের সেই শিক্ষারম্ভ একদম জীবন স্মৃতির প্রথম অধ্যায়, সেখানে রবীন্দ্রনাথ বলছিলেন যে বিদ্যাসাগরের সেই বর্ণ পরিচয়ের
ষষ্ঠ অধ্যায়ে বা ষষ্ঠ পাঠে আছে জল পড়ে পাতা নড়ে। রবীন্দ্রনাথ বলছিলেন যে আমার আদি কবির প্রথম কবিতা, বিদ্যাসাগরকে তিনি আদি কবি বলছেন। অর্থাৎ এই যে আমাদের যে পরিবেশের আমরা একটু বলি বিকল্প উপাদান, বলুন। হ্যাঁ হ্যাঁ, না আমরা জেনারেলি আদি কবি বাল্মীকিকেই বলে থাকি, এখানে একটু ভিন্নতার। রবীন্দ্রনাথকে আদি কবি হিসেবে, হ্যাঁ, বিদ্যাসাগরকে তিনি আদি কবি বলছেন যে আমার আদি কবি, আমার শিক্ষারম্ভের যে আদি কবি। হ্যাঁ, এই যে জল পড়ে পাতা নড়ে, জল এবং পাতা অর্থাৎ জল এবং উদ্ভিদকে তিনি নিলেন, প্রকৃতির দুটি অঙ্গ, অর্থাৎ প্রকৃতির দুটি একেবারে নির্বিকল্প, এর কোনো বিকল্প নেই, এই দুটোকে নিলেন। এ কারণেই তিনি এই কথা বলছেন। এবং আমরা যদি এই আলোচনায় প্রবেশ করি তাহলে তার আগে যে আমাদের যে এই যে ইকোএথিক্যাল বা ইকোসেন্ট্রিজম এখন যেটা বলা হচ্ছে, তার আগে কিন্তু আমরা ছিলাম কি যে অ্যানথ্রোপোসেন্ট্রিজমে ছিলাম বা ইগোসেন্ট্রিজম। অর্থাৎ সেখানে সেই ধারণায় যে মানুষের চারপাশের যে প্রকৃতি বলুন বা চারপাশের যে অন্যান্য প্রাণী বলুন, এটা কেবলমাত্র মানুষের ভোগের জন্য। কিন্তু পরবর্তীকালে এই ভাবনা কিছুটা পরিবর্তন হলো। 19 শতকের দ্বিতীয়ার্ধে যখন আমরা দেখলাম যে একই সঙ্গে বিশুদ্ধ বিজ্ঞান সাধনা, আমরা ডারউইনের কথা জানি, অরিজিন অফ স্পিসিস, প্রজাতি উৎপত্তি তত্ত্ব, সেখানে কিন্তু ডারউইন দেখালেন যে আসলে কেবলমাত্র মানুষ নয়, এই যে আমাদের যে আদি ধাত্রী যে জল, রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলবেন যে সেই সিন্ধু, তারপরে হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার একমাত্র কন্যা তব কোলে। অর্থাৎ এই যে ধারণা, এটা কিন্তু ডারউইনও বললেন বিশুদ্ধ বিজ্ঞান চেতনায় তিনি, অর্থাৎ প্রকৃতি, মানুষ এবং অন্যান্য প্রাণী, সার্ভাইভাল অফ দ্য কিন্তু ফিটেস্ট, ডারউইন কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। এবং সেখানে এই যে প্রথমত জল, তারপরে এককোষী উদ্ভিদ, তারপরে প্রাণী, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ। অর্থাৎ তাহলে আমাদের আদি জননী কে? আদি জননী জল, এবং সেখানে উদ্ভিদ এবং মানুষ এবং অন্যান্য প্রাণী একটা সৌভাতৃত্বের বন্ধনে আমরা প্রত্যেকেই আবদ্ধ। আমরা প্রত্যেকেই সেই সহোদরা আদি জননী জলের বা সিন্ধুর। এবং এইরকম রবীন্দ্রনাথের ভাবনার আগে বা সমসাময়িক সময় আর একজন দার্শনিক অ্যালবার্ট সুইজার্ড, তিনিও নোবেল লরিয়েট, তিনি তার শৈশব স্মৃতিতে বলছেন যে আমার মা যখন আমাকে ঘুম পাড়াতো, মা বলতেন হে ঈশ্বর আমার সন্তানকে ঘুম পাড়িয়ে দাও। আর অ্যালবার্ট সুইজার ভাবতেন যে না, হে ঈশ্বর তুমি যেমন আমাকে ঘুম পাড়িয়ে দেবে, তেমনি আমার চারপাশের যে প্রাণীকুল আছে তাদেরকেও ঘুম পাড়িয়ে দাও। এই যে ভাবনা, কিন্তু রবীন্দ্রনাথ তো উপনিষদ প্রত্যেকে, অর্থাৎ এই যে মমত্ববোধ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ এই অ্যালবার্ট সুইজার্ডের সমসাময়িক হয়েও রবীন্দ্রনাথ কিন্তু আরো একটি দূরদৃষ্টি সম্পন্ন, তিনি তো সময়দ্রষ্টা। আজকে আমরা গ্রেটা থুনবার্গের কথা বলি, তিনি জল নিয়ে, তিনি পরিবেশ নিয়ে ভাবছেন, কিন্তু সেই সময় দেখুন রবীন্দ্রনাথ ভেবে গেছেন। রবীন্দ্রনাথ কি করেছেন? আমরা রবীন্দ্রনাথ যেহেতু উপনিষদের ভাবনা, আমরা ভাবনায় ভাবিত একজন মানুষ, আমরা উপনিষদ থেকে তৈত্তিরীয় উপনিষদের শিক্ষাবল্লীর 7ম অধ্যায়ে বলা রয়েছে আপ সুধায় বনস্পতয় আকাশ আত্মা ইত্যাদি ভূতাম। অর্থাৎ জল, ওষুধি, বনস্পতি, আকাশ এবং এই বিশ্বলোকের সমস্ত কিছুই হচ্ছে উপাস্য। অর্থাৎ এই যে উপনিষদের বাণী, এটা রবীন্দ্রনাথ আত্মস্থ করলেন। আত্মস্থ করে তিনি প্রাণী এবং উদ্ভিদ এই দুইকেই তিনি তার ওই যে সন্তান স্নেহে লালন করলেন, তিনি তার কাব্য সাধনার মধ্যে, তিনি তার সাহিত্য সাধনার মধ্যে। ওই জন্যই তিনি বলেছিলেন জল পড়ে পাতা নড়ে। তিনি তার ওই জীবন স্মৃতিতে 1912 সালে অনেকটা সময় পেরিয়ে তারপরে কিন্তু তিনি জল এবং উদ্ভিদকে বলতে পারেননি। তো এ কারণেই তিনি, আমরা একটু আগেই যেমন বলছিলাম যে সেই হে আদি জননী সিন্ধু, অর্থাৎ সিন্ধুকে তিনি আদি জননী বলছেন। আবার আপনি যেমন বলছিলেন যে সেই দাও ফিরে সে অরণ্য, এই যে হ্যাঁ সভ্যতার প্রতি এই যে কবিতার মধ্যে রবীন্দ্রনাথ বলছেন, কেবলমাত্র কবিতায় নয়, এবং যখন কেবলমাত্র বাংলা তথা ভারতবর্ষে তিনি বসে আছেন তখন নয়। আমরা 1926 সালে যখন রবীন্দ্রনাথ ভিয়েনাতে বসে, তিনি হোটেলে বসে তিনি তার চারপাশের প্রকৃতির কথা ভাবছেন। আমি সেই ভিয়েনার চিঠি থেকে, তিনি ইন্দিরা দেবীকে চিঠি লিখছেন, তার 2টো লাইন আপনাদের একটু শোনাতে চাই। এখানে তিনি বলছেন
যে আমার ঘরের চারপাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছলো। তাদের ভাষা হচ্ছে জীবজগতের আদি ভাষা। তার ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতর স্তরে। অর্থাৎ এই যে প্রাণের স্পন্দন, অর্থাৎ সেই রবীন্দ্রনাথ প্রকৃতির মধ্যে উপলব্ধি করছেন। ওই জন্যই তিনি এই হে নবসভ্যতা, এই সভ্যতার কাছে তিনি এই দৃঢ়ভাবে উচ্চারণ করছেন যে না, এই নগর সভ্যতা আমার কাম্য নয়, আমার কি এই প্রকৃতি লালিত। কিন্তু দুঃখের বিষয় 21 শতকে দাঁড়িয়েও আমরা তো আসলে সেই মনে হচ্ছে যেন ওই কালিদাসের গল্প আমরা শুনেছিলাম, যেন তারই যেন আমরা উত্তর যে পুরুষ। গাছে যে ডালে বসছি সেই ডালটাকেই ছেদন একদম করছি। একদম ঠিক, একদম ঠিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, মালদা কলেজে একটি সেমিনার হয়েছিল। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশ অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী একটা কথা বলেছিলেন। কথাটা হলো এরকম যে উই হ্যাভ টু টেক মাদার্স ব্রেস্ট মিল্ক, নট হার্ট ব্লাড। Yes. অর্থাৎ আমরা প্রকৃতি থেকে নিব, কিন্তু কিরকম করে? আমরা যেন প্রকৃতির সন্তান। স্তন্যপান এটি সন্তান যেমন, হ্যাঁ, এটি সন্তান যেমন তা মাতৃদুগ্ধ পালন করে লালন হয়, ঠিক সেরকম আমরা যেন সেই তার যেন হৃদয়ে রক্ত শুষে না নেই। তাহলে কি হবে? তাহলে প্রকৃতিও শেষ হবে, আমরাও শেষ হয়ে যাব। অর্থাৎ ঠিক। প্রকৃতির আমরা যা কিছু নেব সেটা দহন করব, আমরা যেন শোষণ না করি। শোষণ না করি, ঠিক। অর্থাৎ দহন করলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, অর্থাৎ চুষে- যতটুকু প্রয়োজন প্রকৃতি থেকে ঠিক। চুষে না নিই। তো একদমই, এই জায়গায় আজকের একদমই ঠিক স্যার, একদম যথার্থ বলেছেন যে প্রকৃতি থেকে হ্যাঁ, নিয়েই আমরা দীপকদা, এটা হ্যাঁ, রবীন্দ্রনাথ দীপকদা, শুধু হ্যাঁ। কবিতা, হ্যাঁ, অনেকটা তুমি কভার করলে, হ্যাঁ, অনেকটা ঠিক। বললে। আসলে আচ্ছা, এত কম বলো। সময় আমি তোমাকে একটু ঠিক, মুক্তধারা নাটকটার কথা একবার মনে করিয়ে দিই। হ্যাঁ, মুক্তধারা বলো, তাই না? হ্যাঁ। একেবারে একেবারে একেবারে, হ্যাঁ। এই আমরা যে আসলে প্রকৃতিকে, নদীর যে স্বাভাবিক স্রোত, হ্যাঁ, এই যে এটাকে বন্ধ স্রোতকে করে বাদ দেওয়া, দিয়ে, হ্যাঁ, একদম হ্যাঁ, একদম বাদ একদম দিয়ে ঠিকই এটা যে বলেছিলেন বন্ধু। কতখানি, হ্যাঁ, হ্যাঁ, এটা 1925-এ উনি লিখলেন। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলা, হ্যাঁ, অর্থাৎ বাংলা আজ থেকে নাটক- প্রায় 100 বর্ষ পূর্বে রবীন্দ্রনাথ এই ভাবনা একদম। ভেবেছেন। ভেবেছি। এবং তারও আগে আজকে তুমি ওই সভ্যতা ইতালি কাব্যে একদম 19 শতকের দেখো শেষে, তাই না? আসলে রবীন্দ্রনাথের ভাবনা একেবারে বোধহয় তার যে কাব্য বা সাহিত্য সাধনার যে সূচনা লগ্ন, তখন থেকে বোধহয় রবীন্দ্রনাথকে এই যে রবীন্দ্রনাথের আমরা বলি না যে রবীন্দ্র সাহিত্যের 3টি প্রধান স্তম্ভের কথা বলি, একদিকে মানুষ, অন্যদিকে প্রকৃতি আর ব্রহ্ম। অর্থাৎ মানুষ এবং প্রকৃতি, এই যে তার যে অদ্বয় সম্পর্ক, সেই সম্পর্ক সূত্রেই রবীন্দ্রনাথ আসলে প্রকৃতিকে কখনই বাদ দেননি তার সাহিত্য সাধনা। হ্যাঁ, অনেক বলেই ধন্যবাদ। উনি, হ্যাঁ, বাংলা হ্যাঁ, স্যার, নাটককেও কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছলেন। মানে মুক্তধারার আগে পর্যন্ত বাংলা নাটক দেশীয় বিষয় নিয়েই ব্যস্ত ছিল। মুক্তধারা এই নাটকে প্রথম এমন একটি বিষয় তিনি নিলেন যা কিনা শুধু মানে যেটা যে কোনো দেশের যে কোনো জায়গাতেই এটা প্রযোজ্য হতে পারে। ঠিক নদীর ঠিক। স্বাভাবিক স্রোতকে বন্ধ করে দিলে কি হতে পারে, ঠিক, প্রকৃতি কিভাবে তার আমরা মুক্তির পথ খুঁজে নেবে, এটা শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য এমন না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রথম বাংলা নাটক আন্তর্জাতিক হয়ে উঠল। তোমার কথায় যে প্রকৃতির যে কথা তুমি এতক্ষণ বললে, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই এটা একটা সংযোজন। এবং মুক্তধারা আগে তুমি যদি দেখো যে ডাকঘরেও তো সেই ভাবনা, অমলের যে আরতি, অমলের যে এই যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ জীবন, তাই না? আবার রবীন্দ্রনাথ সেই খাঁচার পাখি বনের পাখির কথা বলছিলেন। আজকে সে অমলের মতন অবস্থা, আমরা চার দেয়ালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকের দিনে এই লকডাউন পিরিয়ডে অমলকে মনে পড়ছে যে আমরাও যেন প্রত্যেকেই এক একজন অমল, একদম সত্যি সেখান কথা। থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে চাই
স্যার হ্যাঁ, কিছুক্ষণ ঠিক। আগে আপনি যেটা বললেন যে উপনিষদে রবীন্দ্রনাথের বেশ কিছুটা তার সঙ্গে সংযোজিত, এবার সেইখানে তিনি আত্মার ক্ষেত্রেও যেটা উপনিষদে বলা হয়েছে অজনিত্য শাশ্বত হয় পুরাণ ও নহন্য তেহন্যমানের শরীরে, অর্থাৎ সেক্ষেত্রেও ঠিক। আমাদের এই চিন্তাটা কাজ করছে যে আমাদের প্রকৃতি থেকে আমরা যদি দহন করে নেই, শোষণ না করি, তাহলে আমরা না। দেহ থেকে দেহান্তরে আত্মাটা সুষ্ঠুভাবে ট্রান্সফার ঠিক, হয়ে যেতে ঠিক। পারে, পরিবর্তিত হয়ে যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ, আত্মাটা সীমা ধ্বংস থেকে হবে অসীমে, না। সীমা থেকে অসীমে, হ্যাঁ, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক। আহ, রবীন্দ্রনাথের মৃত্যু চেতনায়, হ্যাঁ, সেই সব কথা আছে। হ্যাঁ, আমরা যদি সেই আলোচনায় যদি সুযোগ থাকে তখন আবার বলবো। অবশ্যই অবশ্যই আসবো আমরা সেইখানে। আমরা আচ্ছা, মামনি কি বেরিয়ে গেল নাকি? আচ্ছা, মামনির কাছে আসবো এই প্রসঙ্গে। স্যার যেটা বললেন অর্থাৎ প্রকৃতি প্রেম, রবীন্দ্রনাথের চেতনায় আজ থেকে বহুদিন পূর্বে, অর্থাৎ তার জন্মের 159 বছর পেরিয়ে আমরা 60 বছরে পদার্পণ করে ফেলেছি, তা আজ পর্যন্ত এই এতদিন পরেও রবীন্দ্রনাথের ওই অতদিনকে আগের যে ভাবনাটা, সেই ভাবনাটা একইভাবে আজকে আমাদের ভাবাচ্ছে এবং একইভাবে আমাদেরকে সেই সমস্যা থেকে উত্তরণের পথ দেখাচ্ছে। রবীন্দ্রনাথের এই যে নিঃস্বর্গ প্রীতি বা নিঃস্বর্গ প্রেম, এই বিষয়ে আমি একটু মামনির কাছে আলোকপাত করবার অনুরোধ জানাবো। মামনি শুনতে পাচ্ছ? মামনি? আমার বারবার লিংক ফেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য। উপায় নেই, কারণ যন্ত্রের যন্ত্রণা এর সহ্য করতেই হবে, এর মধ্যেই চলতে হবে। যতবার ডিসকানেক্ট হবে তুমি ততবার আমাদের লিঙ্কে টাচ করে আবার অনলাইনে চলে আসবে। আমি বলতে চাইছি, ডক্টর বর্মন একটু আগেই আমাদের বললেন যে প্রকৃতি নিয়ে রবীন্দ্রনাথ যে ভাবনা ভেবে গেছেন অনেক দিন আগে, তার বিভিন্ন রচনায় সেগুলো সুস্পষ্ট আমাদের সম্মুখে। তাহলে আজকের এই দিনে দাঁড়িয়েও কিন্তু সেগুলো সমানভাবে প্রাসঙ্গিকতার দাবি রাখে। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের নিসর্গ প্রীতি বা প্রেম, এই বিষয়ে একটু আলোকপাত করবার জন্য স্যারের কথার সঙ্গে সাযুজ্য রেখে, স্যারের আলোচনাটা তোমার কানে গেছে তো? ডক্টর বর্মন যে আলোচনাটা করছিলেন হ্যাঁ, কিছুটা, আচ্ছা বেশ, তার ভিত্তিতেই হোক বা তোমার নিজস্ব ধারণা থেকেই যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো কিছুটা। হ্যালো মামনি, শুনতে পাচ্ছ? আবার কেটে গেল বোধহয়, মামনির সঙ্গে কানেকশনটা একটু ডিস্টার্ব করছে। আমি চলে আসি স্যারের কাছে, তাহলে মামনিকে ইতিমধ্যে আমরা যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা করছি। ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, এই এতদিন পরে, অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুরও বহুদিন পরে, তার লোকান্তরিত হবার বহুদিন পরে, আজও সমানভাবে তার প্রাসঙ্গিক, আমরা কেউ বলি যে না আজকের এই যুগেও রবীন্দ্রনাথ সমানভাবে তার প্রাসঙ্গিকতার দাবি রাখেন, আবার অনেকেই বলছেন যে না, রবীন্দ্রনাথ ব্যাকডেটেড, আজকের আধুনিক যুগে বর্তমান অনেক সাহিত্য সেই রবীন্দ্রনাথের সাহিত্যের শূন্যস্থান পূরণ করবার জন্য প্রস্তুত। এই যে ভিন্নতর একটা মত, এই মতের তুলনামূলক আলোচনায় আপনি যদি আমাদের একটু আসেন, যে আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কিভাবে আমাদের তার প্রতি কৃতজ্ঞ রেখেছে, অথবা আজকের দিনে রবীন্দ্রনাথের কোনো প্রাসঙ্গিকতাই নেই। আসলে সাহিত্য শিল্পকলার উপভোগ, সেটা তো শুধু উদরপূর্তি করায় না, মননের শূন্যস্থানে তার ব্যক্তি তার ছড়িয়ে পড়া। মনের খোরাক। সেই দিক থেকে রবীন্দ্র চর্চার প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত। শুধু হুজুগ যদি হতো, তাহলে মৃত্যুর প্রায় 80 বছর পরে তাকে নিয়ে মেতে ওঠা হতো না, মেতে ওঠা যেত না। হুজুগ এতদিন বাঁচে না। আর বর্তমান করোনাময় পরিস্থিতিতে তো সেটা অবশ্যই হতো না, কিন্তু আমরা আজও এরকম একটা পরিস্থিতিতেও রবীন্দ্রনাথকে নিয়ে ভাবছি, চর্চা করছি। এটিকেই প্রমাণিত হয় যে তিনি প্রাসঙ্গিক তো বটেই। দেখুন, রবীন্দ্রনাথের যে সৃষ্টির বিপুলতা, সাহিত্যের সবকটা সংরূপে তিনি নতুন নতুন ভাবনা দিয়ে গেছেন, কি বিষয়বস্তুতে, কি আঙ্গিকে। সৃষ্টির এই ব্যাপক বৈচিত্র্য, তার অতলস্পর্শী ভাব গভীরতা, শিল্পকলার উৎকর্ষ, নতুন নতুন ধারা নির্মাণ, এই যে এত পরিব্যক্ত রবীন্দ্রনাথ, এত অভূতপূর্ব এবং অবিশ্বাস্য বিশিষ্টতা দেখিয়েছেন সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, তার বিভিন্ন দিকে। এবং সেই জন্যই বোধহয়
কবি দীনেশ দাস তার রচনায় উল্লেখ করেছেন যে আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো। কোনখানে রাখবো? তো কোথায় প্রণাম রাখবো? ঔপন্যাসিক রবীন্দ্রনাথের পায়ে, না কবি রবীন্দ্রনাথের পায়ে, না সুরস্রষ্টা রবীন্দ্রনাথের পায়ে, না নাট্যকার রবীন্দ্রনাথের পায়ে, না চিত্রশিল্পী রবীন্দ্রনাথের পায়ে? রবীন্দ্রনাথের পায়ে। কাজেই তাকে অস্বীকার করা কথাটা মানে চিন্তা করাই একটা অবাস্তব। ফলে তিনি প্রাসঙ্গিক থেকেই যাবেন যতদিন না আমাদের সমাজ, আমাদের উৎপাদন ব্যবস্থা, আমাদের সুষম বন্টন ব্যবস্থার দিকে যাত্রা, মানে গোটা সমাজ ব্যবস্থাটাই যতদিন না সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। আমি ব্যক্তিগতভাবেও আপনার সঙ্গে একদম একমত যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজও সমানভাবে আমাদের সম্মুখে তার দাবি উপস্থাপিত করতে পারে সঠিক, যদিও তিনি অন্য একটা প্রেক্ষাপটে একসময় বলেছিলেন, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, নীল নগগণ আষাঢ় গগনে। তো আজকের এই করোনার আতঙ্কে আমাদের কাছে সেই কথাটা একটু ভিন্ন প্রেক্ষিত হলেও সমানভাবে সত্য যে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, এটাই আমাদের আত্মরক্ষার এবং আমাদের সমাজকে, সভ্যতাকে সুরক্ষিত রাখবার একমাত্র উপায় এবং অবলম্বন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে বোধহয় মামনি, হ্যাঁ মামনি শুনতে পাচ্ছ তুমি? মামনি সরকার, আচ্ছা আমরা আবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কানেকশন ছিন্ন হয়ে গেছিল। আমরা ফিরে আসছি। তোমাকে আমি যে প্রশ্নটা আগে করেছিলাম, অর্থাৎ রবীন্দ্রনাথের নিসর্গ প্রেম, সেই সংক্রান্ত তোমার ছাত্রী হিসেবে তার নিসর্গ প্রীতির প্রতি যে ভাবনা, সেই ভাবনাটাকে বা তোমার দৃষ্টিভঙ্গির আলোকে রবীন্দ্রনাথের সেই চিন্তাটাকে আমরা ব্যক্ত করতে চাইছি তোমার মাধ্যমে। মামনি শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু জোরে বলবে কেমন? রবীন্দ্রনাথ শৈশবকাল থেকেই প্রকৃতি প্রেমী। তিনি সমগ্র রবীন্দ্র জীবন যদি আমরা দেখি তাহলে প্রকৃতি তার প্রিয়তমা। এবং রবীন্দ্রনাথ ছোটবেলায় যখন স্কুলে মানে পড়তে পারেনি, তাকে গৃহ শিক্ষক দেওয়া হয়েছিল বাড়িতে, কারণ একমাত্র তিনি প্রকৃতি প্রেমীর জন্যই হয়েছিল, কারণ তার বন্দিত্ব জীবন তার ভালো লাগেনি, তিনি প্রকৃতির মধ্যে শান্তি খুঁজেছিলেন। এবং তিনি যখন তার বাবার সঙ্গে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বোলপুর, হিমালয় প্রভৃতি জায়গায় বেড়াতে যান, তখন তিনি নিসর্গের মধ্যে যেন বিলীন হয়ে যাচ্ছেন। এবং কিছুকাল পরে যখন দাদার সঙ্গে যাচ্ছেন, তখন তিনি প্রথম দেখছেন যে পতিস্বরে সেখানকার মানুষের সাথে তিনি, মানুষ এবং প্রকৃতির সঙ্গে তিনি একেবারে জড়িয়ে পড়ছেন। পতিস্বর মানে অধুনা বাংলাদেশে অবস্থিত সেই পতিস্বর। হ্যাঁ হ্যাঁ। তারপর স্যার বলুন। হ্যাঁ মামনি খুব ভালো বলছে, হ্যাঁ কন্টিনিউ করো। হ্যাঁ ভালো ভালো বলছো, একদমই ঠিক। তারপর রবীন্দ্রনাথ দেখছি যে তিনি কলকাতায় ফিরে আসছেন এবং কলকাতার বন্দিবদ্ধ জীবনের মধ্যেও তিনি ছাদের ওপর দাঁড়িয়ে আকাশটাকে পেতে চাইছেন এবং তার মানুষজন তিনি সেটা ভ্রুক্ষেপ করছেন এবং তার দৃষ্টিপটেই মানে প্রবেশ করছে না তাদেরকে। এরপর তিনি জমিদারের দেখভাল করার জন্য গেলেন, 30 বছর বয়সে পিতার নির্দেশে গেলেন জমিদারি দেখভাল করার জন্য এবং পতিস্বর, সাজাদপুর, শিলাইদহ প্রভৃতি জায়গায় ঘুরেছেন এবং শিলাইদহ এবং পতিস্বরের মানুষের সাথে একেবারে একাত্ম হয়েছেন এবং শিলাইদহ এবং সাজাদপুরে তিনি প্রকৃতিকে আরো কাছ থেকে দেখেছেন এবং পদ্মার যে তীর, সেই পদ্মার তীরটাকে মানুষের থেকে অনেকটা দূরে সরিয়ে রেখে শুধুমাত্র পদ্মার যে নৈসর্গিক আবহটা, ওখানকার নির্জন দুপুর, নৈসর্গ, তারপর রাত্রেবেলা সন্ধ্যাকালীন যে একটা শোভা, সেটা তিনি দেখে বিমুগ্ধ হয়েছিলেন। তো রবীন্দ্রনাথের প্রত্যেকটা কবিতা, উপন্যাসে এবং ছোট গল্পেও, এবং ছোট গল্পে প্রত্যেকটাতেই যখন আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নপত্র তিনি রচনা করছেন, প্রত্যেকটা চিঠিতে তিনি মৈত্রী দেবীকে কিংবা তার ভাতৃকে যেটাতেই লিখছেন না কেন, প্রত্যেকটা চিঠিতেই কিছু না কিছু প্রকৃতির বর্ণনা রয়েছে এবং তিনি সেটা অনেক সুন্দরভাবে বলছেন এবং বলছেন যে এখানে মানুষ কম, প্রকৃতির
বা পৃথিবী এখানে ধরা দিচ্ছে বেশি প্রবল ভাবে। এটাই মানে এবং তার যে ঠিক আছে, মামুনির কথা সূত্রে আমি একটু শুধু সংযোজন করতে চাই হ্যাঁ স্যার, যে হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা, তো রবীন্দ্রনাথের যে সাহিত্য সাধনার যে একটি স্তম্ভ বা একটি দিক হচ্ছে শিলাইদহ সাজাপুর প্রতিসর পর্ব, এবং আরেকটা দিক দেখুন শান্তিনিকেতন পর্ব। এবং রবীন্দ্রনাথ কেবল সাহিত্য সাধনার মতো থাকেননি, তিনি কিন্তু জীবন দিয়ে এই যাচ্ছে বিশ্বভারতীর মতো, শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু একেবারে প্রকৃতির কোলে লালন করেছেন এবং বিশ্বের দরবারে তুলে ধরেছেন যে এইভাবেও ভাবা যায় যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কেবল চালের মধ্যে আবদ্ধ না রেখে প্রকৃতির মাঝে উন্মুক্ত করে দেওয়া যায় এবং সেখান থেকেও যে শিক্ষা লাভ করা যায়, এটা কিন্তু বার্তা দিতে চেয়েছেন রবীন্দ্রনাথ। এবং সেখানে আমাদের মনে হয় যে ভারতীয় হিসেবে গর্বিত হবার একটা অত্যন্ত সুন্দর রাস্তা খুলে দিয়েছেন, যে বিদেশের বহু ছাত্র এবং বহু ছাত্রী আজও শান্তিনিকেতনে পড়বার জন্য তারা আসছেন। তাদের সেই ভোগবিলাসিতা সম্পন্ন জীবনকে তুচ্ছ জ্ঞান করে সেখানে ভারতের মতন একটা দেশে, বোলপুরের থেকেও অতটা ভেতরে একটা প্রকৃতির কোলে আশ্রিত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠ গ্রহণের জন্য দেশ বিদেশ থেকে এত ছাত্রছাত্রী আসছেন, এটা আমাদের কাছে একটা গর্বিত হবার অন্যতম কারণ, আত্মশ্লাঘার বিষয় আমাদের কাছে। যে সেনাদি শিলাইদহে যখন মৃণালিনী দেবীকে নিয়ে গুরুদেব গিয়েছিলেন এবং সেই সময়কার স্মৃতি বিজড়িত একটি সঙ্গীত আমাদের উপহার যদি দেওয়া যায় এই সময়। শিলাইদহে আমি তো শিলাইদহে যদি কিছু গান। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসছি, তাহলে অসুবিধা নেই। আমরা সব সময় সব শিল্পীর কাছে সব জিনিস একদম দাবি করলেই পাওয়া যায়, এটা হয় না অনেকটা সময়ই। আমরা চলে আসবো ডক্টর বর্মনের কাছে। ডক্টর বর্মন, যদি আমরা দেখি যে মৃত্যু আমাদের জীবনে প্রত্যেকের একটা বেদনাতুর অধ্যায় হিসেবে কাজ করে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যতবার মৃত্যুর সম্মুখীন হয়েছেন, তার পত্নী বিয়োগ হয়েছে, তার প্রিয়তমা বৌঠানের মৃত্যু তার চোখের সামনে ঘটেছে, তার পুত্র বিয়োগ হয়েছে, তার কন্যা বিয়োগ হয়েছে, এই ব্যথাতুর রবীন্দ্রনাথ তার ব্যথাকে সাহিত্যের মধ্যে যে বিকশিত করেছেন, অর্থাৎ ব্যথায় তিনি একদিকে যেমন নুব্জপ্রায় হয়ে গেছেন, একদম ব্যথাতুর হয়ে গেছেন, কিন্তু ব্যথাতুর হয়ে তিনি ভেঙে না পড়ে তাকে সৃষ্টিকে ইন্ধন জুগিয়েছে তার অন্তরের সেই অন্তঃস্থল থেকে উঠে আসা ব্যথা, বেদনা। এই জায়গাটার উপরে আলোকিত করে যদি আপনি একটু আমাদের বিস্তৃত ব্যাখ্যা করেন, যতটুকু, আর মিনিট 10 বোধহয় আমরা পাবো সময়। আচ্ছা, আসলে রবীন্দ্রনাথ তার আমি এই জায়গাটায় জীবনে, হ্যাঁ স্যার, এই জায়গাটায় ডক্টর সরকার এবং ডক্টর বর্মন দুজনকেই আমি সংযুক্ত থাকতে বলবো, দুজনের কাছেই আমরা আলোচনাটা জেনে নিই। আচ্ছা ঠিক, রবীন্দ্রনাথ তার পার্থিব জীবনে বা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, এটা সত্য আপনি বললেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু সেই মৃত্যুর মধ্য দিয়ে জীবনের যে অমৃত রস সেটা কিন্তু সাহিত্যের মধ্য দিয়ে উপলব্ধি করেছিলেন। এবং আমরা দেখব একেবারেই যদি প্রথম দিকে কথা বলি রবীন্দ্রনাথের অনন্ত জীবন বলে একটি কবিতা প্রভাত সঙ্গীতে, সেখানে রবীন্দ্রনাথ কত সুন্দর বলছেন, নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু এই যে মৃত্যুকে বলা যেতে পারে তোয়াক্কাই করেননি, মৃত্যুকে বরণ করে নিয়েছেন খুব সহজে। মৃত্যুজনিত যে দুঃখ, মৃত্যুঞ্জয় কবিতায় তিনি বলেওছেন যে লাস্ট কথাটা, যে মৃত্যুকে জয় করবার যে কথা, সেই কথাটা বিবৃত করেছেন। ঠিক ঠিক, এবং আমরা সেই 1916 সালের সেই প্রকাশিত যে বলাকার যে 6 নম্বর কবিতা সকলেই আমরা জানি, সেখানে ছবিতে, অর্থাৎ এই যে স্থবিরতা, কোনো কিছুই স্থবির নয়। তিনি বলছেন মৃত্যুর মধ্য দিয়ে কেউ যে চলে যায় তা নয়, তিনি বলছেন তুমি নয়নের মাঝখানে নিয়াছো যেথায়। অর্থাৎ আমরা আপাত দৃষ্টিতে হয়তো একজন নয়নের আড়ালে, চোখের আড়ালে, দৃষ্টির আড়ালে চলে গেলেন, কিন্তু তার সৃষ্টির মধ্যে কিন্তু তিনি বারবার ফিরে আসেন। তো এবং পরবর্তীকালে তিনি আরো বলবেন যে মৃত্যুর মধ্য দিয়ে যে জীবনের সমাপ্তি, কিন্তু কর্মের মধ্য দিয়ে তিনি ফিরে আসছেন।
এবং এ কারণেই বোধহয় সেই সোনার তরীর বিখ্যাত কবিতা যে ঠাই নাই ছোট তরী আমারই সোনার খানে গিয়াছে ভরি। গিয়েছে ভরি। অর্থাৎ এই যে আমাদের এই যে ধান, এই যে শস্য, মৃত্যুর পরে যেন আরেকটি জীবন শুরু হচ্ছে, এবং সেই জীবনকে এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিকে তিনি মানে সম্পদ হিসেবে গ্রহণ করছেন। অর্থাৎ এটিকে দিয়েই তিনি পরবর্তীকালে জন্ম থেকে জন্মান্তরে বেঁচে থাকতে চাইছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। এবং এই কিশোর বয়সে কিন্তু তিনি একই ভাবনায় ভেবেছিলেন যে একেবারে, এটা আমরা প্রত্যেকেই জানি সেই ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে, মরণের তুহু মম শ্যাম সমান। অর্থাৎ এই যে বিরোহিনী রাধা, অর্থাৎ রাধা তিনি বলছেন যে মৃত্যু, হে মরণ, হে মৃত্যু, তুমি আমার শ্যাম সমান। এখানে কিন্তু আরেকটি বৈষ্ণবীয় অনুষঙ্গ এই কবিতার মধ্যে কাজ করেছে, সেটা হচ্ছে শ্রী রাধিকা তো আসলে জীবাত্মা, আর পরমাত্মা শ্রীকৃষ্ণ। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, মৃত্যুর পরে তিনি পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাচ্ছেন এবং তিনি তার কর্মের মধ্য দিয়ে এই জগতে থেকে যাচ্ছেন। এ কারণে তিনি কিন্তু ওই মৃত্যু এবং মৃত্যুর পরে তার সবকিছু শেষ হয়ে গেল, মৃত্যুকে ভয় পাওয়া, এটা কিন্তু কখনোই তিনি ভাবেন। আমি এখানে শ্যামাদি আছেন, তো শ্যামাদিকে দেখে মনে পড়ছে একটি গানের একটি কলি। আমি তো গান করতে পারবো না, কিন্তু শ্যামাদিকে অনুরোধ করব এই রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা প্রসঙ্গে, যে তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, অর্থাৎ বিচ্ছেদ কোথাও নেই, তাই না? এবং দেখবেন কবি কিটসও এরকম একটি কথা বলছেন যে মৃত্যু আসলে আমাদের জীবনের একটি পরম উপহার। দুটো লাইন, কিটসের দুটো কবিতা লাইন, ডেথ ইজ লাইফস হাই মিট, ডেথ ইজ দ্য ক্রাউন অফ লাইফ। অর্থাৎ এই যে মৃত্যুকে এইভাবে গ্রহণ করা, এটা বোধহয় কিটসের পক্ষে সম্ভব, রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব। অর্থাৎ এই যে রোমান্টিক ভাবনা, অর্থাৎ এই রোমান্টিক ভাবনা কি দিয়ে জীবনের, অর্থাৎ পার্থিব জীবনের যে যন্ত্রণা, সেটাকে কত সহজে তারা বরণ করে নিচ্ছেন এবং পরবর্তীকালে তাকে একটা অপার্থিব রূপ দিচ্ছেন, একটা সেন্সেশনাল ট্রুথ বা অনুভূতিজাত যে সত্য, সেই সত্যে পৌঁছচ্ছেন এবং একটা সর্বজনীন সত্যে আমাদের কাছে উপহার দিচ্ছেন। সেই মৃত্যুকে কেন্দ্র করে নানান কবিতা, নানান উপহার। আপনার কথাতে আমার মনে পড়ে গেল কোরীয় কমলেও উনি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর বনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত। হ্যাঁ স্যার বলুন। বিরহ মিলন কত হাসি অশ্রুময়, জীবনের সুখ দুঃখ। হ্যাঁ স্যার বলুন। রিপনদা ঠিকই বলেছেন। আসলে মানুষের ধর্মে রবীন্দ্রনাথ বলছিলেন যে মানুষের যে ভাব দুটি, একটু হচ্ছে জীব ভাব আর একটু হচ্ছে বিশ্ব ভাব। অর্থাৎ এই যে ব্যক্তিগত যে মৃত্যু, এটা কিন্তু জীব ভাবনার মধ্যে আবদ্ধ, কিন্তু যখন রবীন্দ্রনাথ বিশ্ব ভাবনায় ভাবিত হচ্ছেন, তখন কিন্তু আর ব্যক্তিগত দুঃখ তাকে কিন্তু আর দুঃখ দিচ্ছে না, বেদনা দিচ্ছে। তখন এই ব্যক্তিগত দুঃখকে, রিপনদা ঠিক, তুমি শুরুতে বলছিলে না যে রবীন্দ্রনাথের উপনিষদ পাঠ, যে পারিবারিক ভাবেই ওনার খুব কম বয়স থেকে শুরু হয়েছিল, এই উপনিষদকে আত্মস্থ করা, এটা কিন্তু ওনাকে এই মৃত্যুর বেদনাকে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে খুবই সাহায্য করেছিল। ঠিকই বলেছো। এটাও একটা একদম রবীন্দ্রনাথের পক্ষে এটা অন্যতম সহায়ক, উপনিষদের ভাবনা রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যেতে, এবং এই এত কিছু মৃত্যুকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত জীবনের জয়গান আমরা শ্যামাদির কণ্ঠে নিশ্চয়ই শুনব। এবং মৃত্যুকে জয় করবার কথা তিনি তার কবিতা মৃত্যুঞ্জয়ে উল্লেখ করে গেছেন যে এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভাই, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তো এই যে তার শেষ কথায় বলছেন যে এই শেষ কথা বলে যাব আমি চলে, আমি মৃত্যু চেয়ে বড়, এই যে মৃত্যুঞ্জয় ভাবনা, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। বা ঠিক একইভাবে আমাদের, আপনি যে কথাটা বলছিলেন ডক্টর সরকার যেটা বললেন, শ্যামাদি এবং
মামনি প্রত্যেকের মধ্যেই আসলো যে দুঃখ এবং সুখের সম্মিলন আমরা সবসময় ঘটাতে পারি না। আমাদের জীবন কখনো ব্যথাতুর হয়ে নুব্জ হয়ে যাচ্ছে, আবার কখনো আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করছি। সবসময় আমরা রবীন্দ্রনাথের শরণাপন্ন হচ্ছি সেই ভাবনাকে শেয়ার করবার জন্য। একজন এটাও বিদেশি এক সাহিত্যের আমি লেখায় পড়েছিলাম এক সময় যে জয় অ্যান্ড ওভার ওভেন ফাইন আন্ডার এভরি গ্রিফ অ্যান্ড পাইন রানস এ জয় অফ সিল্ক অ্যান্ড ওয়াইন। তো সেই প্রত্যেকটা দুঃখ এবং কষ্টের অন্তরালে যে অন্তর্লীন অবস্থায় ফল্গু ধারার মতন একটা আনন্দ স্রোত বইছে, সেই আনন্দ স্রোতকে আমরা হয়তো সাধারণ মানুষ তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু রবীন্দ্রনাথের মতন মনীষী তারা সেই আনন্দ ধারায় স্নাত হয়ে তারা নূতন নূতন সৃষ্টির আনন্দে মেতেছেন। আমরা চলে আসবো শ্যামাদির কাছে, প্রায় শেষ লগ্নে চলে এসেছি আমাদের সময়সীমার। আসুন আমরা শ্যামাদির কাছে একটা সুন্দর গান উপহার চাইছি, যে গানের মধ্য দিয়ে আমরা আজকে যারা দূরে দূরে রয়েছি, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে, আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলি না, আমি বলতে চাই সেটা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা হোক। কারণ এই যে আমরা আজকে আপনাকে পেয়েছি, রায়গঞ্জ থেকে স্যার এসছেন, মামুনি এক জায়গা থেকে, শ্যামাদি তার বাড়ি থেকে, ডক্টর সরকার তার বাড়ি থেকে বলছেন, এই আমাদের যদি সামাজিক ডিস্টেন্সিং অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং থাকতো তাহলে কিন্তু আমরা একত্রিত হতে পারতাম না। আমরা সমাজবদ্ধ সামাজিকভাবে একত্রিতই আছি, শুধু ফিজিক্যালি আমরা একটা ডিস্টেন্স মেনটেন করছি, শারীরিকভাবে দূরত্ব থেকেও মানসিক নৈকট্য, সেই নৈকট্য আমাদেরকে আজকে সুন্দর উপহার একটা অনুষ্ঠানের না স্যার অসুবিধা নেই। আমরা অনুষ্ঠান শেষ লগ্নে চলে এসেছি, আর মিনিট 10-এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সেই সময়সীমার মধ্যে ডক্টর বর্মন একটা অনুরোধ রেখেছিলেন যে যেখানে মৃত্যু বিচ্ছেদ এই কোনো দুঃখের কোনো কিছুর তোয়াক্কা না করে রবীন্দ্রনাথ আপন সৃষ্টিতে নিজেকে নিমগ্ন রেখেছেন, এবং তার প্রেক্ষিতে আমরা পেয়েছি তার অসাধারণ সুন্দর গুণসম্পন্ন সমস্ত শিল্পকর্ম সৃষ্টি। তো সেই তোমারও অসীমে প্রাণমন লয়ে যে গানের অনুরোধ করেছেন, অন্তত দুকলি আমরা শুনবো শ্যামাদি, এই রিকোয়েস্টটা প্লিজ। হ্যাঁ, ডক্টর বর্মন শুনতে চাইলেন তোমারও অসীমে। এটাও একটি মৃত্যু চেতনার গান কবির, আমি অল্প করে শোনাচ্ছি। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমারও অসীমে প্রাণ যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। সত্যি তো কোথাও বিচ্ছেদ নেই, কারণ অপূর্ব করোনার আতঙ্কে আমরা যদিও বিচ্ছিন্ন হয়ে আছি শারীরিকভাবে, কিন্তু দেখুন মেলবন্ধন, মানসিক মেলবন্ধনে আমরা সবাই কাছাকাছি রয়েছি। তো আজকের এই রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন, নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে, বা ওই নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, অর্থাৎ সম্মুখে না থাকলেও তিনি আমাদের অন্তরের গভীরে অবস্থান করছেন। তো ঠিক এই যে বিপদের সম্মুখীন হয়েছে বিশ্ববাসী, সেই বিশ্ববাসীকে বিপদ থেকে উন্মুক্ত বা বিপদ থেকে মুক্তি দেবার জন্য, যদিও আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসকরা, সঙ্গে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, আর তাছাড়া বিভিন্ন গবেষক, তারা তো নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন এই দুঃখ বা দৈন্য দশা থেকে আমাদের মুক্তি দেবার জন্য। কিন্তু তবুও আমরা রবীন্দ্রনাথের শরণাপন্ন হব, যেখানে তিনি বলেছেন যে এই বিপদে আমাকে তুমি রক্ষা করো, এই প্রার্থনা আমি তোমার কাছে করব না, আমাকে এই বিপদ থেকে রক্ষা করবার উপযুক্ত শক্তি প্রদান করো, যাতে আমি নিজেই এই বিপদ থেকে উত্তরণ ঘটাতে পারি নিজেকে। আমরা
আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে অনুরোধ জানাবো, সেনাদের কাছে, যে বিপদে মোরে রক্ষা করো এনহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। এই সঙ্গীতটা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা আসতে চাই। আসলে কবিগুরুর গানে আমরা সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাই। আমরা জয়ের বার্তাও তার গানে পাই, ঈশ্বরের কাছে যদি আবেদন জানাতে হয় সেটাও কবিগুরুর গানের মাধ্যমেই জানাতে পারি। সেরকমই একটা গান বিপদে মোরে রক্ষা করো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমরা এই গানের মধ্যে দিয়ে আমিও জানাচ্ছি। এবং সবাই সাথে আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে পূজা পর্বের এমন কোন গান আছে যেগুলোকে রীতিমতো প্রেমপত্রে লিখে দিয়ে প্রেয়সীর কাছেও। প্রকৃতি প্রেম, এই যে একটু আগে প্রকৃতি নিয়ে এত আলোচনা হচ্ছিল, তখন আমার ভীষণ গাইতে ইচ্ছা করছিল প্রকৃতির গান। মানে প্রকৃতির এত গান, পর্যায় বলে একটা আলাদা পর্যায়ে রেখে দিয়েছে, স্বতন্ত্র একটা পর্যায়ই আছে, স্বতন্ত্র পর্যায়ই আছে। না ভীষণ মানে প্রকৃতির ওপরে রবীন্দ্রনাথের যত গান ভীষণ ভালো লাগার জায়গাটা। কিন্তু যাই আমাদের হোক, স্বল্প পরিসরে সেটা সম্ভব হলো না। পরবর্তীকালে অবশ্যই আমরা চেষ্টা সময়ের করব একটা আবার। ব্যাপার অবশ্যই। পরবর্তীকালে আমরা সঙ্গীত নির্ভর কোনো একটা অনুষ্ঠান করব আবার, সেই হয়তো 22শে শ্রাবণে সেই অনুষ্ঠান হতে পারে, তখন আমরা সঙ্গীতকেই কেন্দ্র করে করব। তখন আলোচনার অবকাশ কম, তখন সঙ্গীত আবৃত্তি ইত্যাদি বেশি করে শুনবো। আসুন আমরা সেদিন আমরা শ্রোতা, সেদিন আমরা শ্রোতার ভূমিকায় থাকবো। ঠিক আছে, আমি আমার প্রার্থনা সঙ্গীত দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।
বিপদে আমরা কেউ ভয় করব না, আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথের কথায় আমরা প্রত্যেকেই নিজেদের সশক্ত করব, আমরা সেন্সিটাইজ হব এবং বিপদ মুক্ত হতে পারবো। বিপদ মুক্ত হবার প্রয়োজনীয় যে রসদ, সেই রসদ আমাদের গুরুদেব সরবরাহ করবেন আমাদের অন্তরালে থেকেই, এই প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠানে আমি আবারও আমন্ত্রণ জানাবো, অর্থাৎ আমাদের শ্রোতৃমণ্ডলীকে, যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে আপনাদের সুচিন্তিত মতামত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের অনলাইনে আপনারা জানাতে পারবেন। আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারণের শেষ থেকে আপনারা আমাদের সঙ্গে থেকে সুচিন্তিত মতামত দিয়ে পরবর্তীকালে আমাদের এই অনুষ্ঠানগুলোকে সুন্দরতর করে গড়ে তুলবার জন্য আপনারাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। এবং শেষ লগ্নে আমরা 25শে বৈশাখ যেহেতু পেরিয়ে এলাম কয়েকদিন আগেই, সেই 25শে বৈশাখের কাছে আমাদের প্রত্যাশা থাকছে যে রবীন্দ্রনাথকে আরো একবার জন্ম দেওয়া হোক। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। ডক্টর দীপক বর্মন রয়েছেন আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের দ্বিতীয়ার্ধে তিনি অংশগ্রহণ করেছেন। টেকনিক্যাল কারণে প্রথমার্ধে তাকে আমরা তার সঙ্গ লাভ থেকে বঞ্চিত হয়েছি। প্রথম থেকে আমাদের মধ্যে ছিলেন বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের মাননীয় অধ্যাপক ডক্টর রিপন সরকার, ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতের একদম বিশেষজ্ঞা শিল্পী শ্রীমতী শ্যামা সেন মহোদয়া, এবং আমাদের প্রিয় ছাত্রী একজন, আমাদের বালুরঘাট মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রী মামনি সরকার। আমরা প্রত্যেককেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি আমাদের এই দীর্ঘ সময়কালীন আলোচনা চক্রে আপনাদের মূল্যবান সময়ের একটা অংশ শেয়ার করবার জন্য। আগামী দিনে আপনাদের সঙ্গ লাভ করতে আমরা নিশ্চয়ই বঞ্চিত হব না, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। ক্রিয়েটিভ কালচারাল কমিউনিটির পক্ষ থেকে সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাইকে নমস্কার, আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো এপিসোডে। আর আপনারা সবাই আপনাদের টাইমলাইনে এটা শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত জনকে বলবেন যে ক্রিয়েটিভ কালচারাল কমিউনিটি নামক এই যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে, সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে যাতে তারা প্রেস করে দেয়, যাতে করে নতুন আপডেটের নোটিফিকেশন পেতে তাদের বিন্দুমাত্র সময়ের অপচয় করতে না হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ মামনি, সবাইকে বিদায়, আবার দেখা হবে।